ওয়েল, তো মে মাসের প্রথম ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। মে মাস মানে ভাই ট্রান্সফার মার্কেটে ঝড় উঠতে শুরু হবে, কারণ মে মাসে অ্যাকচুয়ালি মানে 31 মেতে সমস্ত প্লেয়ারদের কন্ট্রাক্ট এখানে শেষ হয়ে যায়, মানে যাদের এই সিজনের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং জুন মাস থেকে ট্রান্সফার উইন্ডো খুলে যায়। আমাদের এখানে সম্ভবত ওই 8, 10, 12 এরকম একটা টাইমে আমাদের এখানে ট্রান্সফার উইন্ডো খোলে। তো সেই কারণে মে মাসটা না খুব বিজি একটা মান্থ। ক্লাবদের জন্য কতটা বিজি জানি না, বাট আমাদের জন্য তো ভীষণভাবে বিজি, কারণ আমরা যারা রেগুলার বেসিসে এই ফুটবলটাকে নিয়ে চর্চা করতে পছন্দ করি, শুধুমাত্র আমরা না, তোমরাও অ্যাজ ওয়েল। কারণ আমি তো জাস্ট একটা দিনে ভিডিও বানালাম, কিন্তু তোমাদের এরকম অনেক মানুষজন রয়েছে যারা হয়তো 2, 3, 4, 5, 7, 10টা অবধি চ্যানেলকে ফলো করো, তাদেরকে ভালোবাসো। রেগুলার বেসিসে তারা কি আপডেটস দিচ্ছে, কি লাইভে বলছে, কি ডিসকাশন চলছে, কোথায় কত ভালো ভালো মানুষজন এসে প্যানেলে ডিসকাস করছে, এই ক্লাবের এটা হলে ভালো হতে পারে, ওই ক্লাবের এটা হলে বেটার হতে পারে, এই ডিসিশনটা ঠিক হলো না। এই যে কোথাও এনগেজমেন্টটা, আমার মনে হয় যে এই এনগেজমেন্টটা আমাদেরকে কোথাও ভীষণভাবে না একটা বুস্ট দেয়, যে হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবলে টিকে থাকার একটা সিঙ্গেল রসদ হলেও আমাদের কাছে রয়েছে। আর অবশ্যই আজকে সারাদিনে মোটামুটি যা কিছু ঘটেছে, আমার ভিডিও বানানোর কথা ছিল না, এই জন্য ভিডিওটা অনেকটা লেটে আসছে। তো ভিডিও বানানো আমার কথা ছিল না, আই ওয়াজ টোটালি আউট অফ মাই মাইন্ড। আমি নিজের একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম এবং দেখছিলাম সারাদিনে যা কিছু ঘটছে, আর আমার কাছে যাদের মোটামুটি টুকটাক ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনগুলো আমার টুংটুং করে ঢুকতে শুরু করছিল। সারাদিনে আমি রিপ্লাই দিতে পারিনি। সকালে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, একজন ইউটিউবারের সাথে কথা হচ্ছিল, বাস ওইটুকুই। তারপর 7-8 জনের সাথে কথা হয়েছে, মানে কথা হয়েছে বলতে সেই ইনফরমেশনটুকু আমার কাছে ঢুকেছে, বাট আই কুডন্ট রিপ্লাই দেম। ইচ্ছা ছিল না। রাত্রে মনে হলো যে না, এত পরিমাণ ইনফরমেশন ঢুকেছে, একটা ভিডিও বানানো দরকার রয়েছে, পরপর 2 দিন না হলে কোথাও ভিডিও মাইনাস হয়ে যাবে। এবার আরেকটা জিনিস ভাবছিলাম, হ্যাঁ, যে যদি আজকের সময়ে দাঁড়িয়ে জটায়ু, মানে আমাদের প্রিয় লালমোহন বাবু, তার সবুজ ট্যাক্সিটা চালিয়ে চালিয়ে তিনি যদি ভিডিও বানাতেন, তাহলে আমার মনে হয় যে তিনি প্রকারান্তরেই প্রথমেই যে ওয়ার্ডটা আনতেন এই ট্রান্সফার মার্কেটের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখে, যে হাইলি সাসপিসিয়াস। হ্যাঁ, ডেফিনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে সাসপিসিয়াস অনেক কিছু ঘটছে, অনেক কিছু সাসপিসিয়াস ব্যাপার আমাদের সামনে আসছে, অনেক কংক্রিট ব্যাপার সামনে আসছে। ঠিক বেঠিক ভুল, ভালো ডিসিশন, খারাপ ডিসিশন, সেটা পরের ব্যাপার, বাট কোথাও বিভিন্ন ধরনের এমন কিছু ঘটনা ঘটছে, দে আর ভেরি মাচ সাসপিসিয়াস। না, আজকে সেই সাসপিসিয়াস ঘটনা খুব বেশি আমি শেয়ার করব না, তবে হ্যাঁ, বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় শেয়ার করা রয়েছে। আর কালকে রয়েছে সুপার কাপ ফাইনাল, গোয়া ভার্সেস জামশেদপুর। এটা খুব ইন্টারেস্টিং এনজয়িং ম্যাচ হবে, ডেফিনেটলি এনজয় করব। আমি চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে জামশেদপুর খালিদ জামিলের হাতে তার সুপার কাপ উঠুক, কারণ আজকে এআইএফএফের যে বর্ষসেরা পুরস্কার ছিল, সেখানে তিনি সেরা ভারতীয় কোচ হিসেবে বিবেচিত হয়েছেন, খুব স্বাভাবিক ব্যাপার। আর একটা খুব দারুণ জিনিস লাগলো যে প্লেয়ারদের ক্ষেত্রে বেস্ট মেন্স প্লেয়ার হয়েছে মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোস, বেস্ট ওমেন্স প্লেয়ার হয়েছে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড সৌম্যা গোগুলাত, বেস্ট গোলকিপার হয়েছে মোহনবাগানের ভিশাল কাইত, বেস্ট গোলকিপার ওমেন্স হয়েছে কিন্তু ইস্টবেঙ্গল থেকে পান্থই চানু। তো কোথাও এই যে আমরা বারবার করে বাংলার ফুটবল নিয়ে বলি, আমার মনে হয় যে এটাই তো দিনের শেষে প্রাপ্তি। এআইএফএফ যেমনই হোক, আলটিমেট এই পুরস্কারগুলো ঠিকঠাক দিয়েছে। এমার্জিং প্লেয়ার হয়েছে আমাদের মেন্স ফুটবলে, দেখলাম যার হওয়ার কথা ছিল ব্রাইসন, সেই হয়েছে। রেফারি, বেস্ট রেফারি দেওয়া হয়েছে আর ভেঙ্কটেশকে, খুবই বিতর্কিত ডিসিশন। আমার মনে হয় যে বেস্ট রেফারি এআইএফএফের তরফ থেকে দেওয়াটা উচিত না, ওর্স্ট রেফারি দেওয়া দরকার। আর সেখানে দাঁড়িয়ে কম্পিটিশন কিন্তু খুব হাই হয়ে যাবে। বেস্টের কম্পিটিশনটা খুবই লো, 2জন 3জন ম্যাক্সিমাম, 3জনও 3 নম্বর নামটা মনে পড়ছে না, 2জনের মধ্যে কম্পিটিশনে হয়তো আর ভেঙ্কটেশ চ্যাম্পিয়ন হয়েছে। তবে যদি ওর্স্ট হতো, কম্পিটিশন কিন্তু হাই হয়ে যেত, মানে কাকে ছেড়ে কাকে দিত, সেখানে কিন্তু একটা ফাটাফাটি ব্যাপার চলতো। যাই হোক, সেই জায়গাটা কমপ্লিট হওয়ার পর আমরা পরিষ্কার ঢুকবো এবার কোথায় না, ট্রান্সফার মার্কেটের দিকে। অনেক কিছু ঘটনা ঘটছে, অনেক আপডেট পাওয়া যাচ্ছে, অনেক সাসপিসিয়াস ব্যাপার সামনে আসছে, অনেক হালকা ব্যাপারকে না অনেকটা বাড়িয়ে বা অনেকটা কোথাও কি বলবো, এক্সট্রা গ্রেভি দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে। আলটিমেট দেখা যাচ্ছে যে প্লেটে সেই 3 পিস চিলি চিকেন, কিন্তু ওপরে দেখা যাচ্ছে গ্রেভি এতটা, মনে হচ্ছে 30 পিস রয়েছে। যাই হোক, সব বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টা শেয়ার করা হয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির ঘর ভাঙতে চলেছে। মুম্বাই সিটি এফসি ঘর কতটা ভাঙছে পরের কথা, মুম্বাই সিটি এফসি টিমটাকে রিবিল্ড করতে চাইছে। মুম্বাই সিটি এফসি একটা খুব ডেফিনিট প্ল্যান নিয়ে নামতে চলেছে। এই সিজন, মানে আপকামিং সিজন মুম্বাইয়ের কতটা ভালো যাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না,
বাট ডেফিনেটলি ওরা একটা রিবিল্ড করতে চাইছে, কোথাও একটা নতুন করে ওরা ভাবনা চিন্তা করছে, ফরেন প্লেয়ার সিলেকশন, নতুন ডোমেস্টিক প্লেয়ার নিয়ে আসা, ইয়াং প্লেয়ারদেরকে অনেক বেশি করে প্রমোট করা মুম্বাই সিটি এফসি করছে, এবং এই সুযোগটা এই সময়ে দাঁড়িয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল তুলতে চাইছে। মোহনবাগানের ক্ষেত্রে অনেক দিন আগে থেকেই একটা রুমার ছিল যে মেহতাব সিং মোহনবাগানে আসতে পারে, মোহনবাগানের সাথে মেহতাব সিংয়ের একটা ভালো রকম যোগাযোগ রয়েছে, একটা কোথাও মোহনবাগানের ভালো রকম ইন্টারেস্ট রয়েছে, এবং সেই ইন্টারেস্টটা এবার আস্তে আস্তে অফারের দিকে, নেগোসিয়েশনের দিকে বেরিয়ে যাবে। আর আমি এর আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম, হ্যাঁ মোহনবাগানের কথা মেনশন করেছিলাম এবং বলেছিলাম যে ইস্টবেঙ্গলও চাইলে এই প্লেয়ারকে টার্গেট করতে পারে, যেহেতু প্লেয়ারটা আগামী দিনে অ্যাভেলেবেল হবে, ইস্টবেঙ্গলে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। তো দুটো টিমেরই কিন্তু সেন্টার ব্যাক পজিশনে প্লেয়ার দরকার রয়েছে। মোহনবাগানের তো 100% দরকার রয়েছে, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে লালচুংডুঙ্গাকে ফাইনালি ছাড়ছে কিনা তার উপরে ডিপেন্ড করে দরকার রয়েছে। আরও কিছু প্লেয়ারের নাম বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে মোহনবাগান আবারও মেহতাবকে নেওয়ার ক্ষেত্রে, মেহতাবকে পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কাজকর্ম কিন্তু শুরু করেছে, যার মধ্যে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে থ্রু দ্য এজেন্ট ক্লাবের সাথে কথাবার্তা বলা, এবং তার এক্সিট ক্লজে যা কিছু রয়েছে, তার ট্রান্সফার ফি বাবদ যেটা পে করতে হবে, সেই ধরনের একটা নেগোসিয়েশনের দিকে এগিয়ে যাচ্ছে মোহনবাগান। এবার মোহনবাগানের একটা অলওয়েজ টার্গেট থাকে, এটা অনেক দিন ধরে আমরা দেখে আসছি, যে মুম্বাই থেকে কোথাও ভালো প্লেয়ার তুলে নিয়ে আসা। আমরা এর আগে দেখেছি, দেখো লাইন যদি বলি তাহলে শুভাশিস বোস 2020-21 সিজনে মুম্বাই থেকে মোহনবাগানে সই করেছিল, ঠিক তার পরের সিজনে আমরা দেখেছিলাম অমরিন্দর সিং, হুগো বুমো সই করেছিল, ঠিক তার পরের দিকে আর সেইভাবে কোনো ফেমাস প্লেয়ার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর লাস্ট সিজনে অবশ্যই কিন্তু আপুইয়া সই করেছিল। মাঝখানে অনেকে এসেছে, হয়তো সেইভাবে খুব নামি বা সেরকম কিছু না, যে এর আগে মুম্বাইতে খেলেছে, বাট এই যে 4 জন প্লেয়ারের কথা বলছি, এই 4টে সিগনেচার কিন্তু মুম্বাই থেকে মোহনবাগানে আসা হাই প্রোফাইল সিগনেচার ছিল। এর মধ্যে শুভাশিস বোস ফ্রি সিগনেচার হয়েছিল, আর অবশ্যই অমরিন্দর সিংয়ের সিগনেচারটা ফ্রি হয়েছিল। হুগো বুমোকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা হয়েছিল, এবং আপুইয়ার যে এক্সিট ক্লজের ট্রান্সফার ফিটা ছিল সেটা মোহনবাগান সরাসরি ট্রিগার করে পে করে দিয়েছিল। যাই হোক, এটা ছিল প্রিভিয়াস সিচুয়েশন। সেই লিস্টে 5 নম্বর নামটা হাই প্রোফাইল সিগনেচারের ক্ষেত্রে মেহতাব সিং হতে চলেছে, সেটা মোহনবাগানের প্ল্যানিংয়ে এই মুহূর্তে সর্বোত্তম রয়েছে। এবার তার রিজনটাও এর আগে শেয়ার করেছিলাম, নতুন করে সেটা শেয়ার করার কিছু নেই, তবে অবশ্যই ডাবল বিদেশি সেন্টার ব্যাক এই কনসেপ্ট থেকে মলিনা কিন্তু সহজে সরছেন না, এখান থেকে তিনি সরবেন না। তাহলে মেহতাব সিংয়ের ক্ষেত্রে কি হতে পারে, মেহতাব সিংকে কখনো সেন্টার ব্যাক, কখনো হয়তো রাইট ব্যাক তিনি ডেফিনেটলি ইউজ করবেন, কিন্তু ডাবল সেন্টার ব্যাকের যে থিওরি তিনি অন্ততপক্ষে এই টিমটার মধ্যে ইনজেক্ট করতে পেরেছেন, সেখান থেকে তিনি সহজে সরে আসতে চাইছেন না, যদি না ফাইনালি সেই হাই প্রোফাইল টার্গেট, লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম মনে করে দেখো, সেই হাই প্রোফাইল টার্গেট 6 থেকে 7খানা নাম রয়েছে হাই প্রোফাইল। আমি আবারও বলছি, প্রত্যেকটা নাম এই মুহূর্তে চর্চার মধ্যে রয়েছে ক্লাবের অন্দরে, কোনো নাম বাইরে লিক হয়নি। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একটা সিঙ্গেল নামও বাইরে লিক হয়ে বেরিয়ে আসেনি। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি 6-7টা নাম জানি না, বলতে পারবো না, শুধুমাত্র শুনেছি 6 থেকে 7টা নাম রয়েছে। তো যাই হোক, সেই নামগুলো নিয়ে আলোচনা চলছে, আলোচনা চলবে। মোহনবাগান উইল ডু মোহনবাগান থিংস, এবং সেখানে একটা বড় ধরনের ধামাকা সিগনেচার মোহনবাগান ডেফিনেটলি করাবে। দ্বিতীয় যে নামটা সেটা অবশ্যই বিপিন সিং, তবে অবশ্যই এই ক্ষেত্রে মোহনবাগান না, বিপিন সিংয়ের টার্গেটে রয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল বিপিন সিংকে সই করাতে চাই, অনেক দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম। সেই দিনকে আমি বলেছিলাম পিভি বিষ্ণুর কথাও, যখন পিভি বিষ্ণুর মোহনবাগানে সিগনেচারের কথা উঠেছিল, একটা বড় দৈনিক থেকে ব্রেকিং দেওয়া হয়েছিল, সেদিনই বলেছিলাম যে এই মুহূর্তে না সিচুয়েশন খুব একটা তৈরি হয়নি যে পিভি বিষ্ণু মোহনবাগানে সই করবে, সেদিনকে বলেছিলাম, কারণ লিস্টন রয়েছে, আশিক রয়েছে, দে আর প্লেইং ভেরি ওয়েল, এবং অবশ্যই সেই জায়গাতে পিভি বিষ্ণুকে আসতে গেলে যে পরিমাণ ওকে পরিশ্রম করতে হবে, যেভাবে ওকে বেঞ্চে সময় কাটাতে হবে, এটা ডেফিনেটলি পিভি বিষ্ণু চাইবে না। এবং একজন ভারতীয় ফুটবল সমর্থক হিসাবে আমিও অন্তত চাই না যে পিভি বিষ্ণু, যার মধ্যে একটা প্রমিসিং কেরিয়ার রয়েছে, ইস্টবেঙ্গল ছাড়লে সে ছাড়তে পারে, কিন্তু এমন কোথাও একটা যাক সেখানে গিয়ে সে ফার্স্ট 11-এর প্লেয়ার হবে। মোহনবাগানে সেটা সিরিয়াসলি পসিবল না। তুমি এসে লিস্টনকে, আশিককে রিপ্লেস করতে পারবে না, ইটস নট সো ইজি। অন্য কোনো ডিফারেন্ট প্ল্যান থাকলে সেটা অন্য ব্যাপার, সেই ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। সেই দিনকের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে বিপিন সিংয়ের সাথে কিন্তু ইস্টবেঙ্গলেরও একটা কোথাও লিঙ্ক আপ জুড়তে চলেছে, বিপিন সিংকে ইস্টবেঙ্গল টার্গেট করতে চলেছে। সেদিনকে অনেকে বলেছিল না বিপিন সিংয়ের সাথে তো ইস্টবেঙ্গলে কিছু শোনা যাচ্ছে না, বিপিন সিংয়ের সাথে কেরালা ব্লাস্টার্সে শোনা যাচ্ছে। কালকে মার্কাস সরাসরি ডিনাই করেছে কেরালা
বিপিন এই যে স্টোরি দিস ইজ নট ট্রু। এবং রেভ স্পোর্টসের তরফ থেকে যেটা বলা হয়েছে যে হ্যাঁ, বিপিন সিংয়ের সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ রয়েছে এবং বিপিনকে ইস্টবেঙ্গল সই করাতে চাই। তবে এই ক্ষেত্রে আমি সেদিনকের ভিডিওতেও বলেছিলাম, আজকের ভিডিওতেও বলবো যে বিপিন সিং যদি ইস্টবেঙ্গলে সই করে ফাইনালি, তাহলে অবশ্যই কিন্তু ব্যাকআপ অপশন হিসেবে করবে। ডেফিনেটলি ফার্স্ট 11-এর চয়েসের জন্য মহেশ রয়েছে, বিষ্ণু রয়েছে। বিষ্ণু থাকছে ইস্টবেঙ্গলে আপাতত যা সিচুয়েশন। 2 দিন পর, 5 দিন পর, 10 দিন পর কী হবে জানি না। আজকের ডেট অবধি বিষ্ণু ডেফিনেটলি যা সিচুয়েশন ইস্টবেঙ্গলে রয়েছে, বিষ্ণু থাকতে চলেছে। তাহলে লেফট উইংয়ে অপশন রয়েছে। বিপিন এলে আইদার তাকে রাইট উইংয়ের দিকে ব্যবহার করতে হবে, অথবা তাকে বেঞ্চে থাকতে হবে, সে কোথাও ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকবে। এবার যদি মহেশকে নিয়ে অস্কারের অন্যরকম প্ল্যানিং থাকে, সেন্ট্রাল মিডফিল্ডে ইউজ করা বা নাম্বার 10 রোলে ইউজ করা বা রোমিং মিডফিল্ডে ইউজ করা, তাহলে অবশ্যই বিষ্ণুর ব্যাকআপ হিসেবে শুধুমাত্র বিপিন থাকবে যদি বিপিন আসে। না হলে কিন্তু দুজনের ব্যাকআপে বিপিন পড়ে যাবে। কিন্তু যে ইন্টারেস্টিং সিগনেচারটা ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারলে কোথাও ইস্টবেঙ্গলের ব্যালেন্সটা ভীষণভাবে বদলে যেতে পারে, সেই নামটা হচ্ছে বিক্রম প্রতাপ সিং। আজকে লাল হলুদ ঐক্যর তরফ থেকে আমি দেখলাম যে জানানো হয়েছে যে বিক্রম প্রতাপ সিং কিন্তু ইস্টবেঙ্গলের যে শর্ট লিস্ট, সেই শর্ট লিস্টে জায়গা করে নিয়েছে। দেখো, শর্ট লিস্টে প্রচুর প্লেয়ার জায়গা করবে। এবার বাকি প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা হওয়ার থেকে যে প্লেয়ার অনেক বেশি করে ইম্পর্টেন্ট হতে পারে, আমার মনে হয় তাকে নিয়ে সবার আলোচনা করা দরকার রয়েছে। বিক্রম প্রতাপ সিং বাকি যে শর্ট লিস্টেড প্লেয়াররা রয়েছে তাদের থেকে অনেক বেশি এফেক্টিভ হতে পারে। এর অনেকগুলো রিজন রয়েছে। বিক্রম প্রচুর ওয়ার্কলোড নেয়। আমরা যদি রিসেন্ট মুম্বাইয়ের ম্যাচগুলো দেখি, শুধুমাত্র উইং না, ও দেখছিলাম উইং ব্যাকে নেমে এসে অবধি খেলছে, তো ওয়ার্কলোড নিতে পারে। নাম্বার 2, ফিনিশিং ভালো রয়েছে। নাম্বার 3, একদম প্রপার রাইট উইঙ্গার। এবং ইস্টবেঙ্গলে এই মুহূর্তে একজন প্রপার রাইট উইঙ্গার লাগবে। লেফট উইঙ্গার প্রচুর রয়েছে। নন্দকুমার শেখর যদি না বেরোয়ও, তাহলে নন্দকুমার শেখরও একজন লেফট উইঙ্গার। তো লেফট উইঙ্গারে ইস্টবেঙ্গল ভর্তি হয়ে গেছে, রাইট উইঙ্গার লাগবে। তো সেই জায়গাতে বিক্রম প্রতাপ কিন্তু সেই ক্রাইটেরিয়াকে 100% ফুলফিল করতে পারবে। অ্যান্ড ডেফিনেটলি যদি ইস্টবেঙ্গল এই শর্ট লিস্টের জায়গা থেকে ইন্টারেস্ট, অফার, নেগোসিয়েশন, তার ট্রান্সফার ফি দিতে হবে, এই সমস্ত কিছু যদি ক্রাইটেরিয়াকে টিকমার্ক দিয়ে বেরিয়ে আসতে পারে এবং বিক্রম প্রতাপকে যদি একটা ভালো অ্যামাউন্টে তুলে এনে একটা লং টার্মে কন্ট্রাক্ট ধরাতে পারে, তাহলে আমি বলবো যে ডান দিকের প্রবলেমটা ইস্টবেঙ্গলের কিন্তু শর্ট আউট হবে। কারণ ডান দিকে বিক্রমের মতো একটা প্লেয়ার থাকা মানে যে ডিফেন্ডার থাকবে, রাইট ব্যাক যে থাকবে, তারও কিন্তু কোথাও একটা প্রেসার ডাইলিউট হবে। সেও কোথাও দেখবে যে এমন একজন প্লেয়ার রয়েছে যে নিচে নেমে এসে আমাকে হেল্প করে। তো ডেফিনেটলি আমার মনে হয় যে বিক্রম প্রতাপের যে ব্যাপারটা, সেটা যদি ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারে, দ্যাট কুড বি আ ম্যাসিভ 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 সিগনেচার ফর ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যে টার্গেটটা রয়েছে না, আমি জাস্ট 2 লাইনে শেষ করবো ব্যাপারটা, ডোমেস্টিক প্লেয়ারদের ব্যাপারটা। ইস্টবেঙ্গলের যে মেন টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে আসা, যাদের এজ 25 to 27-এর মধ্যে রয়েছে। অ্যাটলিস্ট তাদেরকে নিয়ে 3 to 5 ইয়ার্সের একটা প্ল্যান করা যাবে। এবং অস্কার ব্রুজো এই ধরনের প্লেয়ারদের লিস্ট কিন্তু বেশি বেশি করে হাতে তুলে দিয়েছেন। সেই কারণে আমরা নিখিল প্রভুর মতো প্লেয়ারের নাম শুনেছি, সেই কারণে আমরা অভিষেক সিংয়ের মতো প্লেয়ারের নাম শুনেছি, এবং সেই কারণে আমরা রিসেন্টলি বিক্রম প্রতাপের মতো প্লেয়ারের নাম শুনছি। এবার তুমি বলবে যে তাহলে বিপিন সিংদের নামটা কেন? কারণ অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে তার পাশাপাশি বেঞ্চের কথাটা ভাবতে হবে, বেঞ্চটাকেও স্ট্রেংথ দিতে হবে এবং সেখানে এক্সপিরিয়েন্সড প্লেয়ারদেরকে বেঞ্চে বসাতে হবে। তুমি ইয়াং প্লেয়ারদেরকে ফার্স্ট 11-এ নিয়ে এসো, নো প্রবলেম, তারা কন্টিনিউয়াসলি ওয়ার্কলোড নেবে, প্রেসার দেবে। কিন্তু যখন তোমার ম্যাচ কোথাও হাড্ডাহাড্ডি সিচুয়েশনে যাবে না, তখন তোমার এক্সপিরিয়েন্সটা দরকার রয়েছে, ইনজেক্ট করতে হবে। সো দ্যাটস ওয়াই এই ইয়াং প্লেয়ারদের পাশাপাশি আমরা এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের নামও শুনছি। এবং এই যে একটা ব্যালেন্স অস্কার ব্রুজো এবং থাংবই সিংটো করতে চাইছেন, আমার মনে হয় সেটা অনেক বেশি করে টিমকে হেল্প করবে। নাও দ্য লাস্ট থিং ইজ অল অ্যাবাউট মিগুয়েল ফেরেরা। এই প্লেয়ারটা বসুন্ধরা কিংসে রয়েছে, তাকে ইস্টবেঙ্গল এই মুহূর্তে নিয়ে আসতে চায়। একদম ক্লিয়ার কাট কথাবার্তা, মানে এখানে কোনো যদি, কিন্তু, ইফ, বাট কিচ্ছু নেই, কোনো ধরনের জ্যোতিচিহ্ন নেই, কোনো ধরনের এক্সক্লেমেটরি মার্ক নেই। ইস্টবেঙ্গল পরিষ্কার স্টেটমেন্ট, এই প্লেয়ারটাকে নিয়ে আসতে চায়। সেন্ট্রাল মিডফিল্ডে এই প্লেয়ারকে আপকামিং সিজনে ইস্টবেঙ্গল দেখতে চায়। এবং সেই দেখতে চাওয়ার জন্য দুটো মেজর ক্রাইটেরিয়া রয়েছে। নাম্বার 1, প্লেয়ারটাকে কনভিন্স করা, এবং নাম্বার 2, বসুন্ধরা থেকে ছাড়িয়ে নিয়ে আসা এবং প্লেয়ারকে কনভিন্স করা থ্রু দ্য স্যালারি। যে প্যাকেজটা ওখানে পাচ্ছে, দ্যাটস হিউজ। বসুন্ধরা কিন্তু প্রচুর টাকা দেয়। মানে ধরে নাও যে প্লেয়ারটার হয়তো 50-60 লাখ টাকা পাওয়ার দরকার ইন্ডিয়ান ফুটবলের সিনারি অনুযায়ী, ওরা সেই প্লেয়ারকে 2 কোটি 3 কোটি দিয়ে দেয়। তো ডেফিনেটলি সেই প্লেয়ারকে, ইস্টবেঙ্গলকে কিন্তু সেই অ্যামাউন্টটা কোথাও দিতে হবে।
সেই অ্যামাউন্টটা দিতে হবে, একটা লং টার্মের কন্ট্রাক্ট দিতে হবে। ওরা প্লেয়ারকে নিয়ে এসে 2 বছর 3 বছর 4 বছর করে কন্ট্রাক্ট দিয়ে দেয়, তো সেই কন্ট্রাক্টও দিতে হবে। তো ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে কন্ট্রাক্টটা নিয়ে একটু কোথাও ভাবছে। ম্যাক্সিমাম 2 ইয়ার্স, তার বেশি না, ম্যাক্সিমাম 2 ইয়ার্স। এবং অবশ্যই মিগুয়েলকে নিয়ে এলে অনেক কটা প্রবলেম কিন্তু ইস্টবেঙ্গলে শর্ট আউট হয়ে যাবে। নাম্বার 1, হি ক্যান প্লে অ্যাজ এ নাম্বার 8, নাম্বার 6, অ্যাজ ওয়েল অ্যাজ হি ক্যান প্লে অ্যাজ নাম্বার 10। তো ওকে কোথাও মাঝমাঠে যে কোনো জায়গাতে অস্কার যদি পুট করে দেয়, হি ক্যান প্লে। এবং তার সাথে জিকসন রয়েছে। আমার মনে হয় যে মহেশের ক্ষেত্রে যে বিষয়টা না, যদি মিগুয়েল চলে আসে এবং যদি তার সাথে জিকসন পুট হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে মহেশ কিন্তু নাম্বার 10 পজিশনে খেলবে। এটা কোথাও আমার ফিল হচ্ছে। যতদিন না মাদি তালাল ফিরছে মাঠে, মাদি তালাল কিন্তু খুব তাড়াতাড়ি ফিরছে, ম্যাক্সিমাম অক্টোবর। আপাতত যেটা আমি কালকে লেটেস্ট আপডেট পেয়েছি, অক্টোবর মানে পুজোর পর মাদি তালালকে ইস্টবেঙ্গলের হয়ে তোমরা মাঠে নামতে দেখবে। এইটুকু আমি আজকের ভিডিওতে বলে দিতে পারি। তো মাদি তালাল ফিরে আসার আগেটা অবধি, মানে ধরে নাও ডুরান্ড কাপ, ধরে নাও আইএসএল এর একদম ইনিশিয়াল ফেজটা, এই জায়গাতে যদি মিগুয়েল সিগনেচার হয়ে যায় না, তাহলে কিন্তু আমরা মহেশকে অ্যাজ আ নাম্বার 10 খেলতে দেখব। এবং জিকসনের রোলটা না খুব 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 ভাইটাল হবে। জিকসনের রোলটা জিকসনকে অনেক বেশি ডিফেন্সিভ মিডফিল্ডে যে ওয়ার্কলোড রয়েছে নিতে হবে। জিকসনকে কোথাও কেরালা ব্লাস্টার্সের আজ থেকে 2-3টে সিজন আগের যে ফর্মটা, সেই ফর্মটা ফিরিয়ে আনতে হবে। এবং কোথাও ইস্টবেঙ্গলের যে ব্যালেন্সটা, সেটা অনেক বেটার হবে। এবং এই প্লেয়াররা এলে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল কিছুটা চেঞ্জ হবে। দেখো, ট্রফি জেতা হারা সে তো একটা লম্বা সিজনের ওয়ার্ক প্রসেস, কিন্তু তার আগে জেতার জন্য যে অস্ত্রগুলো দরকার, তোমাকে তো সেই অস্ত্রগুলো নিয়ে আসতে হবে। তুমি যুদ্ধ করতে নামছো, তোমাকে তো যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসতে হবে। তুমি তো যুদ্ধে যাওয়ার জন্য কাঁটা চামচ নিয়ে যুদ্ধে যেতে পারো না। যুদ্ধে যাওয়ার জন্য তোমাকে যুদ্ধের সরঞ্জামই নিতে হবে। তো ইস্টবেঙ্গল যেটা করে সেটা হচ্ছে 2-1টা যুদ্ধের সরঞ্জাম, বেশিরভাগ কাঁটা চামচ নিয়ে চলে আসে। তো সেটা দিয়ে যুদ্ধ জেতা যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা প্ল্যানিং চলছে, যে যুদ্ধ জেতার জন্য ম্যাক্সিমাম অস্ত্র নিতে হবে। সেখানে ওরকম 2-4টে এক্সট্রা কাঁটা চামচ থাকবে, তাদেরকে দিয়েও টুকটাক কাজ চালিয়ে নিতে হবে। দেখা যাক সেটা কতটা কি হয়। তো অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য লটস অফ গুড উইসেস থাকলো। দেখা যাক আগামী দিনে আরও কত ভালো ভালো কংক্রিট আপডেট ঘুরে আসে। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ওপিনিয়নগুলো কমেন্ট করে জানাতে থাকো। অনেকটা রাত হয়ে গেল, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।